আমি শুধু চেয়েছি তোমায়। লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব সংখ্যা ৫। আকাশপথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত। তারায় তারায় হবে সাজানো, হিরে জড়ানো প্রতি রাত। গহীন জঙ্গলের বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো জীবের আলো। কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটে আড়াল হয়নি। ভবঘুরে মেটা মহাবৃষ্টির ন্যায় সেদিকে চেয়ে আছে, যেন কোনো কঠিন মিরাক্কেলের অপেক্ষা। কে বলতে পারে, হয়তোবা অরণ্য হুট করে ফিরে এলো আবারও চোখ মুখে হাজারো বিরক্তি টেনে। ইস্যুর ওপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমাকে একদম প্রশ্ন করবে না। আমি কাউকে কৈফিয়ত দিই না। যদিও ব্যাপারটা হাস্যকর, ছেলে মানুষই ছাড়া আর কিছুই হবে না। তবে তেমন কিছু ঘটল না। উল্টো বুকের মাঝে টিমটিমিয়ে জ্বলতে থাকা এক ফালি আশা প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের বাঁকে হারিয়ে গেল জিপ গাড়িটা। তৎক্ষণাৎ ঈশানীর কর্ণকুহর ভেদ করল আরেক দফা কর্কশ আওয়াজ, ঈশা! তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গিয়েছিস? ধ্যান ভাঙল ঈশার। আলগোছে চোখের জল মুছে পাছে ঘুরে দেখল, জিসান সহ হাইকিং এ আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ স্পষ্ট। যেন সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে ঈশার জবাব শোনারই অপেক্ষায়। অথচ ঈশানী দীর্ঘ এক রাত পেরিয়ে কেবলই অনুভব করল, ওর কখনো অরণ্যের সাথে থাকার কথাই ছিল না। ও তো স্রেফ মন ভালো করার জন্য একটু মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানদের সাথে হাইকিং এ এসেছিল। তাহলে এত কিছু কি করে হয়ে গেল? সবকিছু ঝাঁপিয়ে এই অরণ্য নামক ব্যাধিটাই বা কি করে বাসা বাঁধলো হৃদয়ে কি করে? সারারাত কোথায় ছিলি তুই? ওই জঙ্গলে? আর যে লোকটা তোকে মাত্রই পৌঁছে দিয়ে গেল, সেই বা কে? দেখ ঈশা, এখন প্লিজ এটা বলিস না যে অ্যারিসিউভান তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে, আর আমরা এই কথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নে তোপে ঘোর ছেড়ে বেরিয়ে আসে ঈশা। জবাবের একটুখানি গলা পরিষ্কার করে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গম্ভীর মুখে ঈশা বলে, তুই কি বলছিস? কার কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না জিসান। অতঃপর পেছনে ঘুরে সবার উদ্দেশ্যে একটু জোরপূর্বক হেসে জানালো, সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে আমি সত্যি ভীষণ লজ্জিত। কিন্তু এই দেখো, আমি ঠিক আছি, সেফ আছি। তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না। ঈশানের কথা শেষ না হতেই মীরা বলে উঠল, চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ঈশানী। ওই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ। ওখানে রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে পর্যন্ত ফিরে আসে না। আর মেয়ে মানুষ তো আসার প্রশ্নই ওঠে না। শুনেছি ওখানে ছড়ানো ছিটানো অসংখ্য পাতিমস্তানদের ডেরা। ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে। দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড, তার প্রায় 50% এখান থেকে লিড দেওয়া হয়। আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ? হাউ ইট পসিবল ঈশানী? ওয়েট, তুমি এত কিছু জানলে কি করে? আমরা তো ওই জঙ্গলের ব্যাপারে তেমন কিছুই জানি না। ঈশানী কিছু বলবে তার আগে প্রশ্নটা ছুড়ল মীনার বয়ফ্রেন্ড আদি। মীনা ঠোঁট উল্টে জানালো, ঈশানী হারিয়ে যাওয়ার পর গুগল করে এইসব ইনফরমেশন গুলো বের করেছি। তাহলে বাকি 50% কোথা থেকে সংঘটিত হয় বলে তোমার মনে হচ্ছে? মিনার জবাব দেয়, সুন্দরবন। সন্ত্রাসীরা সাধারণত নদীপথ, জঙ্গলে, এছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকে। বাহ, বেশ ভালো রিসার্চ করেছো দেখছি। আদির কথায় কিঞ্চিত হাসল মীনা। ওইদিকে ঈশানীও খানিকটা হাসার চেষ্টা করে বলল, চিল মীনা, দেখো আমি পুরোপুরি ঠিক আছি। আর ভুলে গেলে এটা যে টুরিস্ট এরিয়া। তোমার কথা অনুযায়ী এটা যদি সন্ত্রাসী থেকেও থাকে, তাহলে
টুরিস্টদেরও কিন্তু অভাব নেই। হতে পারে ওপরওয়ালা সেরকমই কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। মনে মনে ভাবল, অরণ্য নিশ্চয়ই দেশের বড় কোনো সেলিব্রিটি হবে। ওই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম আমরা। এবার চিটাগং ফিরে এই রহস্য ঠিক করে বের করে ফেলবো আমি। ওইদিকে ঈশানীর ওইদিকে ঈশানীর এমন গা ছাড়া কথাবার্তায় চড়াত করে ওঠে জিসানের মস্তিষ্কটা। একে তো সারা রাত চিন্তায় চিন্তায় নির্ঘুম এক রাত পার করেছে। তার উপর ওই কালো হুডি পরা লোকটা, যার গেটআপ পুরোপুরি এরিস ইউফানের মতোই রহস্যময়। তবুও মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে। ঈশানী যতই বলুক না কেন, জিসান কিছুতেই নিজেকে আশ্বস্ত করতে পারছে না যে ও আসলে ঠিক আছে। নিশ্চয়ই লোকলজ্জার ভয়ে কোনো কঠিন সত্যি লুকোচ্ছে মেয়েটা। কারণ জিসান তখন দোতলা থেকে স্পষ্ট ঈশানীকে এরিসের দিকে চেয়ে কাঁদতে দেখেছে। হতেও পারে ওই লোকটাই ঈশানের সবচেয়ে বড় সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আর তারপর ভয় দেখিয়ে, না না, এই ইউভানের মতো মাফিয়ার দ্বারা সব সম্ভব। এসব ভাবতে ভাবতে ঈশানের কাজ ঝাঁকিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল জিসান, তুই মোটেই ঠিক নেই ঈশা। ওই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়ে ঠিক থাকে না। সত্যি করে বল, ওই এরিস ইউভান তোর সাথে সারা রাত কি কি করেছে? নিশ্চয়ই তোকে খুব খারাপ ভাবে। জিসানের কথা শেষ হওয়ার আগেই নিজের কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো ঈশানী। এবার জিসানের কথার মানে খুব ভালোভাবেই বুঝেছে ও। তাই তো এই মুহূর্তে ভেতরটা নিম পাতার মতোই তেতো হয়ে উঠেছে ঈশার। কেমন ভোঁতা অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। তার মানে এতক্ষণ ধরে সবাই আকারে ইঙ্গিতে এটাই বোঝাতে চেয়েছিল ওকে, ওর সতীত্ব আদৌ অক্ষত আছে কিনা সেই নিয়েই সবার এত কৌতূহল। তাহলে কি ভাবে এরা? ওকে বোকা নাকি আত্মমর্যাদাহীন? কি হলো কিছু বল, কি হলো কিছু বল। দেখ ঈশা, সোসাইটি নিয়ে তোর মোটেই কিছু চিন্তা করতে হবে না। আমি তো আছি, সবকিছু আমি সামলে নেব। তাও প্লিজ বল, কাল রাতে তাও প্লিজ বল, রাতে এরিস কি এরিস এরিস করছিস তখন থেকে? কে এরিস? আমি এ নামে কাউকে চিনি না। রাজবংশীর ন্যায় ক্ষিপ্র চাহনি ছড়িয়ে চেঁচিয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওদের দুজনের একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে। জিসান প্রত্যুত্তরে কিছু বলবে, তার ফুসরত দিল না ঈশানী। পুনরায় ঝাঁঝিয়ে বলে উঠল, তোকে বহুবার বলেছি জিসান, আমি যথেষ্ট বড় হয়েছি। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি আমি। নিজেকে ভালো মন্দটাও বেশ বুঝি। তাই আমার সব ব্যাপারে নাক গলানো বন্ধ কর এবার। জিসানও নিজের খেই হারালো এতক্ষণে। সেই শান্ত ভদ্র সত্তা হুট করে প্রচণ্ড তেজের আলো মিলিয়ে গেল কোথাও। এক জীবন্ত হায়নার মতোই হিংস্রতা ভর করলো ওর চোখে মুখে। রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে জিসান বলে উঠল, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইট নট ফেয়ার ঈশানী। আমি তোর চোখে ওই এরিসের জন্য মায়া দেখেছি, প্রচন্ড ঘোর দেখেছি। অথচ এই মায়া এতগুলো দিন একবারও আমার জন্য দেখিনি। আমার সামনে তুই আস্ত একটা জড়বস্তুর মতো বিহেভ করিস। ওয়াই? এক রাতে কি এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনেও দিতে পারিনি? এ যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা। তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয়, অন্য কিছু চাইতো ঈশার কাছে। অন্য কিছু বলতে কি? ভীষণ নিষিদ্ধ কিছু? ঈশানীর মতো আপাতত সেটাই মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে ঝগড়া কিংবা জিসানকে কোনরূপ জবাবদিহি করার ইচ্ছে পুরোপুরি মরে গেল ঈশানীর। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে পিচ ঢালা পাহাড়ি বাঁকানো রাস্তায়। আছড়ে পড়ে সেই বর্ষণের রিনঝিন আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে। তুমুল বর্ষণে মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানী দুজনই কাকভেজা হয়ে চুপসে আছে। দোতলা করিডর দিয়ে সবাই উঁকিঝুঁকি দিয়ে ওদেরকেই দেখছে আপাতত। সবার মনে একটাই কৌতূহল,
আদতে হচ্ছে তা কি ওদের মাঝে? একটু পর নীরবতা ভেঙে তুমুল বৃষ্টির মাঝে ঈশানী বলে ওঠে, তুই কার কথা বলছিস আমি জানি না। কি ইঙ্গিত করছিস সেটাও ঠিক বুঝতে পারছি না। তবে এ কথা বলতে দ্বিধা নেই। আমি যে অরণ্যকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুই আমাকে কি ভাবিস, তবে আমার দিক থেকে একজন বন্ধু হিসেবে এটুকু জানার অধিকার তোর অবশ্যই রয়েছে। আশা করি এ ব্যাপারে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না। কারণ দৃষ্টিভঙ্গি আর আবেগ এক জিনিস নয়। নিজের মনের ভাব ব্যক্ত করে হনহনিয়ে রিসোর্টের দিকে চলে যায় ঈশা। ওদিকে জিশান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এখনো। ওর মস্তিষ্কে আপাতত প্রশ্নের জটলা। ঈশানের মতো বরফ শীতল মেয়েটা এত সহজে কারো প্রেমে পড়ে গেল? এটাও কি সম্ভব? তার উপর এক রাতে অমন গহীন জঙ্গলের মাঝে। এর মানে কি? ওটা তো এরিস ছিল। তাহলে এই অরণ্যটা কোথা থেকে এলো? কিই বা হয়েছিল গত রাতে? জিসানের পৈশাচিক মনটা ক্রমাগত নেতিবাচক ইঙ্গিত দিতে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওই লম্বা মতো ছেলেটা ঈশানীকে জোর করেছে, আর এখন উপায় না পেয়ে ঈশানী নিজেকে সত্যি প্রমাণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। যদি এটাই হয় তবে জিসানের জন্যই ভালো, কারণ ঈশানের দুর্বলতা ইতোমধ্যে ধরে ফেলেছে ও। ধীরে ধীরে জিসানের সতেজ নির্ভেজাল মনটা কলুষিত হয়ে যাচ্ছে প্রত্যাখ্যানের অসহ্য অপমানে। ঈশানীর মতো একটা সরল বোকা-শোকা অতি সাধারণ মেয়ের কাছ থেকে এমন রিজেকশন কিছুতেই মানতে পারছে না জিসানের মস্তিষ্ক। মনে মনে জিদ চেপে বসেছে, এর শেষ দেখে নেবে ও। দরকার পড়লে ঈশানীর মাকেও বলে দেবে তার মেয়ের জঙ্গলের মাঝে অনাকাঙ্ক্ষিত রাত্রি যাপনের কথা। তখন নিশ্চয়ই উপায়ান্তর না পেয়ে নীল চোখের মেয়েটাকে জিসানের হাতেই তুলে দেবে ঈশানীর মা। সকালের ভাঙাচোরা মনটা নিয়ে যা হোক নিজের কিছুটা ঠিকঠাক করে আপন গন্তব্যে পাড়ি জমিয়েছে ঈশানী। কিন্তু মন থেকে ওই এক রাত, ওই মুহূর্ত, আর ওই তলায় তিলকধারী তিলকধারী বাদাম চোখের সৌমিষ্ট পুরুষ কোনোটাকেই এক মুহূর্তের জন্য মান স্পর্শ থেকে দূরে ঠেলে দিতে পারছে না ঈশানী। এ কেমন ঘোর এক রাতের স্মৃতি জমে স্তূপের মতো ভারী হয়ে আছে মস্তিষ্ক। তার ওপর বাসটা খাগড়াছড়ি পেরোতেই বুকের ভেতরে চিনচিন ব্যথাটা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। বাসের প্রতিটি চাকার ঘর্ষণে যেন পিষে যাচ্ছে। ঈশানীর মনে হচ্ছে কি যেন নেই। মীরা ঈশানীর পাশের সিটেই বসেছিল। সকাল থেকেই মেয়েটা অন্যমনস্ক, আর এখন কেমন অদ্ভুত রকম হাঁসফাঁস করছে। এক হাত দিয়ে বুকের মাঝে স্কার্ফটা চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশানীকে এমন হাঁসফাঁস করতে দেখে মৃণা ডেকে উঠল, কি হয়েছে ঈশানী? তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? একটু পানি খাবে? ঈশানী নাসূচক মাথা নেড়ে জবাব দিল, তোমার ফোনটা দেবে মীনা? আমি আসলে নিজের মোবাইলটা জঙ্গলে হারিয়ে ফেলেছি। মৃণা তৎক্ষণাৎ ভ্যানিটি থেকে ফোনটা বের করে ঈশানীর দিকে এগিয়ে দিল। ঈশানী ফোন দিয়ে কাকে যেন ডায়াল করলো। কয়েক সেকেন্ড বাদে ওপাশ থেকে শোনা গেল নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। দুদিন বাদে চেনা পরিচিত বোনের মতো বেস্ট ফ্রেন্ডের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না ঈশানী ঈশানী সামলাতে না পারার কথা, কারণ ওর হৃদয়টা ইতোমধ্যে দগ্ধ হয়ে যাচ্ছে অচেনা এক পুরুষের আগমনে। সে কি জাদু করলো কে জানে। শক্তপোক্ত আত্মবিশ্বাসের বেড়াজাল কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ঈশানীর। ও নিজেকে চেয়েও ঠিক রাখতে পারছে না। ওদিকে ঈশানীর ক্রন্দনরত আওয়াজ কানে ভেসে আসতেই উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হলো নিঝুমের। ও তেতে উঠে বলল, ফাজিল মেয়ে, ফোন কোথায় থাকে তোর? কাল থেকে কত হাজারবার কল দিয়েছি তোর, তার এক বিন্দু পরিমাণ ধারণা রাখিস তুই? নিজে তোর জীবনেও কল ধরবি না, আমি করলেও ধরবি না। আমি কি পরিমাণ চিন্তিত ছিলাম জানিস তুই? রাতে ঘুমাতে অবধি পারিনি। নিঝুমের এক নাগাড়ে বকেই যাচ্ছিল শোকে। এক পর্যায়ে হুট করে এ পাশ থেকে কথা বলে ওঠে ঈশানী, আমার অরণ্যকে খুব মনে পড়ে
খুব মনে পড়ছে রে নিঝুম। সেই আমি হুট করে প্রেমে পড়ে গেলাম। কখন, কিভাবে, কেমন করে কিছুই মনে পড়ছে না। শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গায়েটা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমার দম আটকে আসছে। এবার আমি কি করব বলে দে। আমি অরণ্যকে আবারও দেখতে চাই, ওই অচেনা অজানা লোকটাকে। দ্বিতীয়বার দেখার প্রয়াসে নীল হয়ে যাচ্ছে আমার উচাটন হৃদয়টা। কি করব বল না। বাচ্চাদের মতো বারবার একই শব্দ আওড়ে যাচ্ছে ঈশানী। কি করব বল না। ওইদিকে এত বড় একটা ঝটকায় পুরোপুরি নিস্তব্ধ নিঝুমও কি বলবে, কিভাবে বলবে এই মুহূর্তে কিছু বুঝে উঠতে পারছে না। বাস তখন সিগন্যালে আটকে আছে। আর একটু পরেই চিটাগং সড়কে প্রবেশ করবে হয়তো। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে কলটা কেটে দিল ঈশানী। অতঃপর পুনরায় ফোনটা এগিয়ে দিল মীনার নিকট। ঠিক সেই সময় বাসের টিনডের জানালা ভেদ করে ঈশানীর নজরবন্দি হলো কালো হুডি পরিহিত একজন। ও নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, তাই বারবার গাড়ি ঘোড়ার আর জনসমাগমের আড়াল থেকে লোকটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করছিল। ওর মনে হচ্ছে এটাই অরণ্য, কিন্তু অরণ্য এখানে কি করছে? ঈশানীর জন্য অপেক্ষা করছে না তো? হুট করে উদয় হওয়া আচানক প্রশ্নে সচকিত হলো ঈশানীর মস্তিষ্ক। ও কি করবে ভেবে পাচ্ছে না। ওদিকে সিগন্যাল পরিবর্তন হতেই বাস চলতে আরম্ভ করেছে। ঈশানীর মনে হচ্ছে অরণ্য আবারও হারিয়ে যাচ্ছে। এই মানুষগুলো, জঞ্জাল, এই দানবীয় গাড়ির বহর, বিরক্তিকর হর্নের আওয়াজ, সবকিছু আড়ালে ওই কালো হুডি পরা লোকটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। অগত্যায় উপায়ন্তর না পেয়ে সিট থেকে উঠে দৌড়ে বাস থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো ঈশানী। তবে উদাসীন হয়ে বাইরে পা বাইরের দিকে এক পা বাড়াতেই সজোরে ওর হাত টেনে ভেতর দিয়ে নিয়ে এলো জিসান। আচমকা শরীরে ঝাঁকুনি অনুভব করতেই চোখের পলক ফেলল ঈশানী। পেছনে ঘুরে বিরক্ত কণ্ঠে জিসানকে বলে উঠল, কি করলি এটা তুই? তুই কি করছিলি সেটা আগে বল। চলন্ত বাস থেকে নেমে যাচ্ছিলি তুই? পাগলামির একটা সীমা থাকে ঈশা। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? একে তো সারারাত জঙ্গলে কাটিয়েছিস, তার উপর সকাল থেকে অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস। অথচ আমরা সকলে দেখেছি তোকে এরিস গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। সত্যি করে বলতো, ও তোর সাথে খারাপ কিছু করেছে তাই না? ওই মাফিয়াটা তোকে ড্রাগ ফ্রাগ খাইয়ে দেয়নি তো আবার? এক প্রকার ধমকে উঠে কথাগুলো বলল জিসান। ওদিকে ঈশানী নিজের বাক্য অটল ও বরাবরের মতো এবারও বলল, কারো সম্বন্ধে ভালো করে না জেনে মন্তব্য করা একদমই ঠিক নয় জিসান। তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন কারো কথা ভিন্ন কারো সাথে ছিলাম এবং সে যথেষ্ট ভদ্রলোক। আর যাই হোক, অন্তত তোর মতো নোংরা মানসিকতা তার নেই। আশা করি বুঝতে পেরেছিস। পুনরায় ক্ষেপে গেল জিসান। ও যেন ঈশানীর মুখে ওই অচেনা লোকটার প্রশংসা কিছুতেই সহ্য করতে পারে না। চড়াত করে হিংস্রতা জেগে বসে মস্তিষ্কের নিউরনে নিউরনে। আর ঈশানী সেই কাজটা করে বারবার রাগিয়ে দেয় জিসানকে। যার ফলস্বরূপ জিসান এবার তেড়ে এলো ঈশানীর দিকে। তবে দুপা এগোতেই ওকে আটকালো আদি। বিরক্ত হয়ে বলল, চলন্ত বাসে কি শুরু করেছিস তোরা? ঈশান কটমটিয়ে বলল, কি শুরু করেছি সেটা ওকে জিজ্ঞেস কর। এক রাতে কি এমন দিয়েছে ওই ছেলেটা যে রাস্কেল। জিসান কথা সম্পূর্ণ করার আগে জিসানের উদ্দেশ্যে শব্দটা উচ্চারণ করে নিজের সিটে চলে যায় ঈশানী। আর মনে মনে সিদ্ধান্ত নেয় জিসানের সাথে বন্ধুত্বের ইস্তফা এখানেই ঘটাবে ও। আর যাই হোক, এমন একটা হিংস্র প্রকৃতির ছেলের সাথে বন্ধুত্ব বজায় রাখা ঈশানীর পক্ষে সম্ভব নয়। সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বাড়িটা শহর থেকে একটু দূরে, সি সাইডে অবস্থিত। সকাল সকাল পাখির কিচিরমিচির আর সাগরের গর্জনে
মুখরিত চারিপাশ। এমন সময় বাড়ির আবহাওয়া নীরবতায় ঘেরা। শান্তি শান্তি হওয়ার কথা ছিল, তবে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এতক্ষণ অবশ্য নীরবই ছিল সবকিছু। হুট করে কি জানি কি হলো, ফ্রন্ট ইয়ার্ডে বডিগার্ড আর সুরক্ষা বাহিনীর লাইন দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। ডুপ্লেক্স বাড়িটার ছাদ থেকে শুরু করে প্রতিটি বারান্দার করিডরে একে একে দাঁড়িয়ে গেল বন্দুকধারী সুরক্ষা বাহিনী। বাড়ির এহেন থমথমে পরিবেশ থেকে মনে হচ্ছে শীঘ্রই কোনো ভিআইপির আগমন ঘটবে এখানে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি একটা হেলিকপ্টারও ল্যান্ড করানো হয়েছে বাড়ির ছাদে। তবে সবাই আপাতত উদ্বিগ্ন, আসলে হচ্ছেটা কি এখানে। হুট করে মন্ত্রী সাহেবই বা কেন এত সুরক্ষা নিশ্চিত করলেন, কিসের এত ভয় তার? খানিক বাদে সকলে জল্পনা কল্পনার ইতি টেনে একে একে 10খানা রোলস রয়েস এসে থামল স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ জামানের বিশাল বাংলো বাড়ির সামনে। গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কানে ইয়ারপড লাগানো বিশালদেহী কৃষ্ণবর্ণের দেহরক্ষী কয়েকটা টিম। তাদের মধ্যে অধিকাংশই ফরেইনার। এরপর সবশেষে তাদের মধ্যে থেকে নেভি ব্লু রঙের রোলস রয়েস থেকে বেরিয়ে এলো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন ফরমাল শার্ট এবং ওয়েস্ট কোট পরিহিত লম্বা মতো একজন, যিনি দেখতে ইয়ং এবং জেন্টাল, যদিও তার চোখ দুটো ঢাকা পড়ে আছে বিশাল রোদ চশমার আড়ালে। তবে সকালের একফালি রোদের ঝিলিকের পুরোপুরি স্পষ্ট তার ডার্ক ব্রাউন সিগারেট পোড়া ঠোঁটের নিচে বিরল সেই কালো তিলক। রোদের তালে তাল মিলিয়ে যেন ঝিল ধরছে তিলকটা। তবে সেই তিলকের সৌন্দর্য পুরোপুরি ফিকে মনে হচ্ছে লোকটার ক্রূর রহস্যময় পৈশাচিক হাসির কাছে। লোকটা গাড়ি থেকে নামতেই কয়েকজন বডিগার্ড এসে তাকে কোট পরিয়ে দিতে সাহায্য করে। এরপর কোটের হাতাগুলো ঠিকঠাক করতে করতে গেট ছাড়িয়ে মন্ত্রী সাহেবের বাংলোর দিকে এগিয়ে গেল সে। তার পিছু নিয়েছে শতাধিক বিশালদেহী বডিগার্ডের দল। তবে ভেতরে প্রবেশের আগেই মন্ত্রী সাহেবের দেহরক্ষীরা আটকে দিল তাদের। এরিস নিচের বডিগার্ডদের আঙুল ইশারায় চলে যেতে বলল এবার। অতঃপর পা থেকে মাথা অবধি সার্চ করা হলো তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম মরণঘাতী কোনো কিছুই পাওয়া গেল না এরিসের কাছে। অগত্যাই পুনরায় নিজের সানগ্লাসটা চোখে পড়ে সবাইকে ছাড়িয়ে ভেতরের দিকে এগিয়ে গেল এরিস। এদিকে হতবাক দেহরক্ষী বাহিনীগণ একজন আরেকজন দিকে চাওয়াচাওয়ি করায় ব্যস্ত। মন্ত্রী সাহেব কিনা এই লোককে এত ভয় পাচ্ছে, এর হাতে তো একটা নেইল কাটারও নেই। আশ্চর্য! ভেলভেট লাল গালিচা আর দেশি বিদেশি সৌন্দর্য বর্ধক শোপিসে মোড়ানো তকতকে হলরুমের ভেতরে ঢুকিতে না ঢুকতেই মন্ত্রী সাহেব আসিফ জামান অসম্ভব সুন্দর সম্মোহনী হাসি দিয়ে আমন্ত্রণ জানালো এরিসকে। কোনো পিএ টিএ নয়, একেবারে নিজে এগিয়ে এসে হাত বাড়ালেন করমর্দন করার উদ্দেশ্যে। তবে এরিস ইউয়ান তাকে দু পয়সারও তোয়াক্কা করল না। উল্টো মন্ত্রী সাহেবকে পাছে হটিয়ে এগিয়ে গিয়ে পায়ে পা তুলে বসে পড়ল তারই চেয়ারে। এরিস বসার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব চুপসানো মুখে এগিয়ে গিয়ে এরিসের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসলো। আবারও কুশল বিনিময়ের চেষ্টা চালিয়ে বলতে আরম্ভ করলো, এরিস সাহেব, কি মনে এখানে হঠাৎ? না মানে আপনি বললে তো আমি নিজেই রাশিয়াতে। মুখের কথা মুখেই আটকে গেল মন্ত্রী সাহেবের। এরিস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে গভীর গলায় বলল, এরিস ইউয়ান কাউকে কৈফিয়ত দেয় না। আপনার গভর্নমেন্ট আমার 200 টাকার ড্রাগ আটকে রেখেছে। বর্ডারে প্রায় 10টা কাভার্ড ভ্যান আটকা পড়ে আছে সেখানে। আজ রাতের মধ্যে সেগুলো ডিসমিস করার ব্যবস্থা করুন, নয়তো
এরিস কথা শেষ না করতে মন্ত্রী সাহেব ওকে মানানোর চেষ্টা করে বলল, ইয়ে মানে এরিস সাহেব, আর সামনে নির্বাচন। এখন যদি এসব নিউজ ভুল করেও একবার লিক হয়ে যায়, তাহলে পুরো দলের সর্বনাশ হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। আপনি বরং আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ইলেকশনটা শেষ হলেই আমি আপনার মালামাল আপনাকে পৌঁছে দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। দরকার পড়লে সাথে কিছু উপঢৌকনও। আহ! গর্জে উঠল এরিস। বলল, ফাক ইওর ব্রাউন লেকচার, জাস্ট ডু হোয়াট আই সেইড। রাতের মধ্যে আমার কাভার্ড ভ্যানগুলো বর্ডার না ক্রস করলে সারা জীবনের জন্য মন্ত্রণালয়ের চেয়ারের রং ভুলে যান মন্ত্রী সাহেব। ওটা আর আপনার জন্য বরাদ্দ নেই। শুষ্ক ঢোক গেল আসিফ জামান। এরিস নিজের কথা শেষ করে চেয়ার ছেড়ে বাইরের দিকে পা বাড়ায়, তবে যাওয়ার আগে কি ভেবে যেন পেছন ঘুরে নিজের কলারের ভেতর থেকে একটা সরু সাইজের চাকু আর নিজের রিস্ট ওয়াচটা খুলে সামনে ঝকঝকে গ্লাস লাগানো টি টেবিলের ওপর রেখে একটা তাচ্ছিল্যের হাসি রেখে দিয়ে ঠান্ডা আওয়াজে বলে ওঠে, কোটি কোটি টাকা দিয়ে কি পুষছেন এগুলো মন্ত্রী সাহেব? সামান্য সার্চটা পর্যন্ত ঠিকভাবে করতে পারে না এরা। এই বাড়ির সবগুলো গর্দভের দল। এনিওয়ে, মার্ক মাই ওয়ার্ড মন্ত্রী সাহেব, টিল দেন, বাই বাই। ভীষণ শান্ত গলায় হাসতে হাসতে মন্ত্রী সাহেবকে কঠিন কিছু থ্রেড দিয়ে হিরোদের মতোই পকেটে হাত রেখে লম্বা সিল্কি আন্ডারকাট চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে বেরিয়ে যায় এরিস। এতক্ষণ ধরে এরিসের কর্মকাণ্ড শিরদাঁড়ায় বেয়ে যায় যেন শীতল স্রোত বয়ে গেল আসিফ জামানের। তিনি ঘামছেন ভীষণ। পাশেই তার বিশ্বস্ত পিএ লিও দাঁড়িয়ে ছিল। মন্ত্রী সাহেবকে এভাবে ঘামতে দেখে লিও তাড়াহুড়ো করে পানির গ্লাসটা এগিয়ে দেয়। মন্ত্রী সাহেব ঠান্ডা পানিতে চুমুক দিয়ে ঢক ঢক করে গ্লাস শুদ্ধ পানি শেষ করে নিজেকে খানিকটা ঠিকঠাক করে থমথমে আওয়াজে লিওকে উদ্দেশ্য করে বলে উঠল, ওকে কে জানো তুমি? অযাচিত লিও নাসূচক মাথা নাড়ালো। মন্ত্রী সাহেব বললেন, মাত্র ৩০ বছর বয়সী এই ছেলেটা ওয়ান অফ এ মোস্ট ডেঞ্জারাস ফাকিং মাফিয়া টেররিস্ট ইন দ্য এন্টায়ার আন্ডারওয়ার্ল্ড, রাশিয়ান মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মাফিয়া গ্রুপ পাইথন প্যারাডাইসের একমাত্র লিডার, দ্য হ্যারিস ইউভান, যার মধ্যে দয়া মায়া আবেগ অনুভূতি ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আই থিঙ্ক ওর ভেতরে হৃদয়টাই অনুপস্থিত। যা আছে তা শুধু ভয়াবহ হিংস্রতা, হায়নার থেকেও ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ওর থাবা। ওর কাছে দ্বিতীয়বার বলতে কিছু নেই, সুযোগ কিংবা কমিটমেন্ট যাই হোক না কেন। সেটাই প্রথম, সেটাই শেষ। মানুষের প্রাণ আর অস্তিত্ব দুটোই যার কাছে পুতুল খেলা মাত্র। ও শুধু একটা জিনিসই জানে, আর একটা জিনিসই বোঝে, পাওয়ার অ্যান্ড মানি, দ্যাটস অল। ওপেনলি ক্রাইম করে বেড়ানো ওর কাছে প্যাশন মাত্র। দেশের ভেতরে বাইরে বৈধ অবৈধ প্রায় হাজারো ওপরের রানিং ইন্ডাস্ট্রিজ রয়েছে ওর। এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বিজনেস তো রমরমা। পৃথিবীর কোনো মাফিয়ার কাছে যেমন দুর্লভ জিনিস পাওয়া যায় না, সেগুলো এক পিস হলেও ওর কাছে রয়েছে। আমার মতো এরকম শত শত মন্ত্রী মিনিস্টারদের প্রতিনিয়ত পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এই ছেলে। বুঝলাম। মন্ত্রী সাহেবের ঘোর কাটে লিওর কথায়। তিনি শুধান, কি বুঝলে? হি ইজ আ টোটাল হার্টলেস ব্লাডি বিস্ট, অলসো ডেঞ্জারাস। কিন্তু এবার কি করবো স্যার? কি আর করবে? আপাতত ও যা বলেছে তাই করো। সামনে নির্বাচন, এই সময় এরিসের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মূর্খামি ছাড়া কিছুই নয়। কিন্তু স্যার, একটা ঘটনা রয়ে গেল। আসিফ জামান বিরক্ত সুরে শুধালেন, আবার কি? এরিস ইউভান চাকু রেখে গিয়েছে বুঝলাম, কিন্তু ঘড়িটা কেন খুলে রেখে গেল? বোম টোম নেই তো এতে?
লিওর কথায় মন্ত্রী সাহেবের শরীর শিউরে উঠল। তিনি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে দোতলার দিকে যেতে যেতে বললেন, এই ছেলেকে মোটেও বিশ্বাস নেই। আমার সুগার বেড়ে গেল, ওয়াশরুমে যেতে হবে। তুমি এখনই এগুলো সরানোর ব্যবস্থা করো, রাইট নাও। গত কদিন ধরে লঘুচাপ চলছে সর্বপৃষ্ঠে। বৃষ্টি নেই তো রোদেরও মুখ দেখা যায়নি এই কদিন। পতঙ্গার সামুদ্রিক ভারী গর্জনে মুখরিত চারিপাশ, সেই সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসের তাণ্ডবে ফুচকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনের মোড়ানো স্টলগুলো পতপত করে হাওয়ায় উড়ছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উল্টে পড়বে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাই সাই বাতাসে মাঝেও হকারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সানন্দে। মাত্রাতিরিক্ত বাতাসে চাঁদের হাসি, ক্যাফের আউটের প্লান্টগুলো কেমন নেতিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়লে খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভেতরে নিয়ে রাখছে ঈশানী। ওদিকে বেলা বাড়তে দু একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছে ও। একটানা নন-স্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়িতে ফিরে আসার প্রায় দিন চারেক পরে আজ দুজনার একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানীর। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কুশল বিনিময়ে আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানীও না পেরে দু একটা কথা হ্যাঁ উত্তর দিচ্ছে, যেহেতু দুজন কো-ওয়ার্কার, কথা না বলে উপায় নেই। কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আধটু কথা এগোনোর বৃথা চেষ্টা। এভাবে করেই কেটে গিয়েছে সে বেলা। তখন বেলা 12টার দোরগোড়ায়। কাস্টমারদের চাপ খানিকটা কমে এসেছে, সেই সাথে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার কিছুই নেই, তবুও কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধু বান্ধব সমেত ভর দুপুরে ক্যাফেতে হাজির হয়েছে নিঝুম। হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বেরিয়েছে, সেটা ব্যাপার না। ঈশানী বেশ খুশি হলো ওদের দেখে। নিঝুমকে দেখে গা থেকে এসে অ্যাপ্রন খুলে তাড়াহুড়ো পায়ে এগিয়ে গেল সম্মোহীন হেসে। ঈশানী শুধালো, নিঝুম তোরা? এই সময় বিপরীতে ফিক হাসল ওরা সকলে, যার অর্থ আমরা আজ বাঙ্ক দিয়েছি। নিঝুম হাসির ছন্দে তাল মিলিয়ে ঈশানীকে আশ্বস্ত করে বলল, চলে এলাম তোর সাথে আড্ডা দিতে, কতদিন দেখা হয় না বলতো। প্রত্যুত্তরে ঈশানী ঠোঁট উল্টে বলল, কি বলিস, কাল রাতে তো আমরা একসাথেই ছিলাম। নিঝুম এবার হাত ধরে টেনে ঈশানীকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, তাও তোকে মিস করেছি। এবার বেশি বকবক না করে কফি খাওয়া তো। নিঝুম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্ত স্বরে বলল, আমি মোটেও বকবক করি না, অপেক্ষা কর, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না। তার আগেই সবার জন্য ট্রে ভর্তি কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান হঠাৎ কফি সার্ভ করায় কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে ওঠে, তুই কেন আনতে গেলি? আমি তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডদের সাথে গল্প কর, আমি ওদিকটা দেখছি। সবাইকে কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানীও আর প্রত্যুত্তর করল না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ডের কেন্দ্র করে নিঝুমের এক মেয়ে বন্ধু কিঞ্চিৎ টিপ্পনি কেটে বলল, প্রিন্সেস ট্রিটমেন্ট। মেয়েটার কথা ঈশানী হাসি উবে গেল। হাস্যজ্জ্বল মুখখানা ধরে
রাখার বৃথা চেষ্টা করে বলল, তেমন কিছুই না, আমরা শুধুই কোওয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কাম অন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়া অথচ লাইফে কেউ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। মুখের কোণে ধরে রাখা মেকি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ইসুর। তার বদলে দু চোখে ভর করলো বর্ষার ঘন ঘটা। না, ঈশানী কাঁদছে না, তবে ওর মনে হলো ব্যথাতুর নীল হৃদয়টা কেউ শক্তপোক্ত ফুল ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষালী সুবাস, দীর্ঘ রাতের স্মৃতি। গমগমে হাস্কি স্বর, কণ্ঠস্বর, পিয়ার্সিং করা তীক্ষ্ণ ভ্রু যুগল আর অধর তলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তিল, এত কিছু একসঙ্গে ভোলা যায়? কই, ঈশানী তো পারছে না। তার ওপর কাল মাঝরাতের ঘুমের ঘোরে হঠাৎ ফোনের ওপরে সেই একই কণ্ঠস্বর, কি এক গোলকধাঁধায় আটকে পড়ে আছে ওর হৃদয়টা, কি ভীষণ টানাপোড়েনের মধ্য দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রি, তাই কেবল ঈশানীর হৃদয় জানে। না পারছে মস্তিষ্ক থেকে তার স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে জীবন ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে, অথচ তার মায়া কাটানো যে দুঃসাধ্য বাদামি চোখের সেই তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতোই সারাটাক্ষণ তারা তারা করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসা বুঝি সত্যি এমন বেপরোয়া হয়? কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজে হাতেও গচ্ছিত থাকে না। আর কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসা! গত কয়েকটা দিন নিঝুম এত করে ঝামেলা, এটা ভালোবাসা নয়, ভালোবাসা এভাবে হয় না। নিশ্চয়ই কেউ তোকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে, নইলে চিনিস না, জানিস না, এক রাতে এক দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকিউলাস। কিন্তু ঈশানীর যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। নিঝুম যতবারই ওকে বোঝাতে গিয়েছে, ইস্যু তার বিপরীতে এটাই বলেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলেও কিছু হয় নিঝুম। এটা যদি বিশ্বাস করে থাকিস, তাহলে আমি প্রথম দেখায় হুট করে তার প্রেমে পড়ে গিয়েছি, এটাও তোকে মানতে হবে। এরপর নিঝুমও ওকে বারণ করার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি, আর নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর ঘর কোনো অন্তর্মুখী বান্ধবীটা ভীষণভাবে কারো প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারো জন্য মনের দুয়ারে খুলে নিজের শক্ত খোলসে আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত খোলা আকাশের পানে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো, ইন্টারনেটে হাজারবার সার্চ করে অরণ্য নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ঈশানী। সেই থেকেই কেমন নেতিয়েছিল মেয়েটা। কার্যক্রম, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকতো বিছানায়। এক কোণে মুখে প্রকাশ করা অভ্যাস নেই ওর, তবে ভেতরে ভেতরে যে অরণ্য নামক ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু, সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। দিনগুলো এভাবে যাচ্ছিল, সেই সাথে ভারী হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পাল্লা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাতে 1:45 নাগাদ মুঠোফোনের ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া দূরহ হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নাম্বারটা ছিল প্রাইভেট, তবে ঘুমের ঘোরে ঈশানী সেই পরিচিত হাস্কি গলাটাই স্পষ্ট শুনেছিল বৈকি। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটিবারের জন্য এই প্রশ্নটা জাগেনি যে ওর নতুন নাম্বারের সন্ধান অরণ্য হঠাৎ কোথায় পেল। এটা কি আদৌ একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক, নাকি পুরোটাই নাটকীয়? ইস্যু তো স্রেফ এটা নিয়ে উত্তেজিত যে ফাইনালি আরো একবার অরণ্যর কণ্ঠস্বর শুনতে পেয়েছে ও। তার মানে ওই রাতটা শুধুমাত্র ঈশানীর কাছেই অর্থবহ নয়, অরণ্যর কাছেও তার তার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
হ্যাঁ, রয়েছে তো বটেই। তবে এর পেছনে উদ্দেশ্য তো কেবল অরণ্যই ভালো বলতে পারবে। শুধু শুধু তো আর অ্যারিস ইভান কারো নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে যাবে না। এর পেছনে মোক্ষম কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানের মুখ থেকে এই ঘটনার বর্ণনা শুনে নিঝুম শুধালো, ফোনে কি বলেছিল অরণ্য? তার উত্তর অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশে কোনো কথাই মস্তিষ্কে অবধি পৌঁছায়নি ওর। তবে এই না মনে না থাকার আফসোস বোধহয় এই জীবনে খুঁজবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিঝুম ব্যাপারটা লক্ষ্য করে বান্ধবীদের তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতঃপর সশব্দে ডাকলো ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিঝুমের ডাকে ভাবনা সুতো ছিল ঈশানীর। ও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে জানালো, কই কিছু না তো। নিঝুম পুনরায় শুধালো, হ্যাঁ রে, তোর প্রাইভেট নাম্বার থেকে আর কল টল এসেছিল নাকি? হ্যাঁ রে, ওই প্রাইভেট নাম্বার থেকে আর কল টল এসেছিল নাকি? না, এবারও ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে অরণ্য। আমায় মনে রেখেছে নিঝুম। কথাটা বলতে গিয়ে নীলাম্বর চোখ দুটো খুশির ঝিলিকে চিকচিক করে ওঠে ইসুর। ওর কথায় সায় জানিয়ে মৃদু হাসলো নিঝুম। ওদিকে ঈশানীর কথায় পাছে নিঝুমের বান্ধবী বলে ওঠে, এই অরণ্যটা আবার কে রে? এর কাহিনী তো এখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে ঘাটাঘাটি করলে ঈশানী অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিল নিঝুম। বলল, কেউ না, অরণ্য আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা, কিছুদিন ধরে আসে না, তাই ইস্যু একটু ডিপ্রেসড। নিঝুমের বান্ধবী ঠোঁট পাউট করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, আই ফিল ইয়োর পেইন ইস্যু, চিন্তা কর না, ময়লাওয়ালা শীঘ্রই চলে আসবে। প্রায় ঘন্টাখানেকে জমি আড্ডা দিয়ে একটু আগেই বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পরেই একটা এঁটো মগগুলো ট্রেতে তুলে সিঙ্কের দিকে এগিয়ে যায় ঈশা। তবে ধোয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তে ওর এক হাতে কবজিটা শক্ত করে চেপে ধরে একটানে ক্যাফের পেছনেই স্টোর রুমে নিয়ে যায় জিসান। আকস্মিক ঘটনায় হতবিহ্বল ঈশানী সেই কাজ মেজাজটাও চড়ে উঠেছে খুব। কোনোমতে নিজের হাতটা জিসানের হাতের বাঁধন থেকে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফোঁস করে উঠল ঈশা, এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিসান? সবকিছুরই কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিসানের চোখে মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল। উল্টো বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখনো অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব এটা সেটা একান্তই আমার ব্যাপার। এখনই পথ ছাড়। জিসান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যর হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গিয়েছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিসানের এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়া আর কিছুই নয়। তবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতো এতটা দুঃসাহস নেই ওর। অগত্যাই চোখ মুখ খিচে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করার বৃথা চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম স্বর জিসান বলে উঠল, আমার তোকে ভালো লাগে ঈশা, অ্যাকচুয়ালি আই অ্যাম লাভ উইথ ইউ। এবারও বরাবরের মতো নিশ্চুপ ঈশানীর এমন নীরব ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জিসানের। ভেতরে ভেতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধের সামনে ধাক্কা দিয়ে পুনরায়
দাঁত খিঁচে জিসান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে, আবেগ নেই, অনুভূতি নেই। আমি ড্যাম শিওর তোকে টাচ করেও মজা নেই। তাও কিসের এত তেজ তোর? জীবনেও তো কারো বন্ধু হতে পারলি না, ভালোবাসার মানুষ তো আরো দূরের কথা। পরিবারের সাথেও সেই একই নড়বড়ে অবস্থা। তোর মধ্যে আছেটা কি? নাথিং। তবুও আমি তোকে ভালোবেসেছি, সবসময় তোর পাশে থেকেছি, অথচ তুই আমার কথাটা ভেবে দেখা তো দূরে থাক, একটা অচেনা অজানা ছেলের জন্য এখানে লিটারেলি মরে যাচ্ছিস তুই। ওয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ, হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। শোন ঈশা, তোর এসব সো কল্ড ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা না করে আর না নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভোং করে থাকিস বলেই তোকে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে গিয়েছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশ চলে গিয়েছে, তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতরে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1% নেই। নট আ। জিসান হয়তো রেগে মেগে জিদের বসে আরো কিছু বলতো, তবে খ্যাপাটে ঈশানী এবার আর ফুসরত দেয়নি। কখন যে মেজাজটা হারিয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই বহর করে উঠতে কিয়ৎক্ষণ সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশমাত্র নেই ঈশানের দু চোখে, উল্টো ভীষণ ক্রোধ আর ঘৃণা যেন উপচে পড়ছিল নীলাম্বর চোখ দুটোতে। অকস্মাৎ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান, রাগে তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, সারাদিন যে এই অরণ্য করছিস না, এই অরণ্যর মুখোশ যদি আমি টেনে হিঁচড়ে খুলে না আনতে পারে তবে আমার নামও জিসান নয়। জিসানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেবো ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস সেটাও বলে দেব, তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে তো? ঈশানী চলে যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরো একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলে বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা, অথচ জিসান এখনো একই জায়গাতে ঠায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগাড়ে চেঁচিয়ে ডাকছে ঈশানীকে, ঈশা যাস না, ইটস নট ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম, এবার কিন্তু আমি আর সাহায্য করব না তোকে। ঈশা ঈশানী এভাবে চলে যাক সেটা ক্রোধ হয় কোনো কালেই, সেটা বোধহয় কোনো কালে চায়নি জিসান। ওই জন্যই এটা ওটার ভয় দেখি ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেছিল শেষ পর্যন্ত, কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। চরম সাহসিকতার পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটাকে এক প্রকার পায়ে ঠেলিয়ে বেরিয়ে যায় ঈশানী। সেই যে দিন 10 আগে ঝিরঝির বৃষ্টির মাঝে চাকরি ফাকরি চুলোয় দিয়ে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকে শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন করে চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা নয়, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইম চাকরি পাওয়াই যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কেই বা দেবে ইস্যুকে? এর মধ্যে অবশ্য এর মাঝেই কম ধকল যায়নি ঈশানীর ওপর দিয়ে। জিসান যেদিন জিদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর ওপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল সকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকেই
মা রেগে মা মেয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসানেরও কোনো খোঁজ খবর নেই। যদিও জিসানের থাকা না থাকায় খুব একটা ভাবায় না ঈশানীকে। তবে চাকরি ছেড়ে আসার পর কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করতো ছেলেটা। অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে বাইরে আশ্চর্য না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে, কিন্তু অন্য মনের পুটা জুড়ে যে আরেকজনের দখলদারি সেটাকেই বা হটাবে কি করে ও? গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য অরণ্যকে ভুলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটাই ওর মনে বিশ্বাস হয়ে গেড়ে বসেছে। আগে দোটানার পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ইসুপ নিশ্চিত যে অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এক টুকরো টং ঘরে সেই নামহীন মালিকের ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যে মনে হয় এখনই বাস ধরে চলে যায় সেই নিবদ্ধ জঙ্গলে, যেখানে সরাসরি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সবকিছু ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদৌ সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে। তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যে জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসের ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখন মনে হতে থাকে জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলে কারোরই মনের মতো নই। আর না তো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যিই কখনো কেউ ভালোবাসবে? না, ভালোবাসবে না, কোনোদিন না। ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ইস্যুর। তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সে রাতের পর থেকে এখনো হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদিও আবার ভুল করে কখনো ঈশানীর মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যের ওপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি। আর মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাই বন্ধ করে দিত ও, শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায়। সেটাও আর করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসে আকাশ পাতাল চিন্তা বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যান ঘ্যান আওয়াজে বেজে ওঠে বেহায়া মুঠো ফোনটা। ঈশানী প্রথমে ভেবেছিল মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বারে চোখ পড়তেই কিঞ্চিত কপাল কুঁচকে গেল ওর। মন গহীনে কোথাও একটা ধীরিম ধীরিম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃদস্পন্দন। মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে অন্তর্মুখী ঈশানীকে? 7-5 ভাবতে ভাবতে ফোন রিসিভ করে কানে তুলল ইস্যু। তবে ইতোমধ্যে ওপাশে কণ্ঠস্বর শুনে ঈশানী বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা আর ওর অনাকাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষটি নয়, বরং জিসান। জিসানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলো ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিসান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশানী হ্যাঁ না কিছুই না বলে ফোনটা কাটতে যাবে, তখনই উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় জিসান বলে ওঠে, প্লিজ কলটা কাটিস না ঈশা, তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটা বার আমার সাথে দেখা কর। তোকে আমি তোর অরণ্যর আসল চেহারাটা দেখাতে চাই শুধু। জিসানের কথায় রেগে গেল ঈশানী। রাগে কটমট করে বলল, আবার সেই একই কথা? তোর কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া খেয়ে দে আর কোনো কাজ নেই? প্লিজ ইস্যু, একটা বার আমাকে বিশ্বাস কর। আমি তোর ভালোর জন্য বলছি। এই সত্যিটা জানা তোর জন্য ভীষণ জরুরি। তোর কাছে থেকে কোনো প্রকার সত্যি জানার প্রয়োজন কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার। রাখলাম, বাই।
এক নাগাড়ে কথা শেষ করে জিসানের মুখের ওপরে কল কেটে দিল ঈশা। তবে জিসানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় করে উঠতে পারল না ও। তার আগেই দ্বিতীয়বারের মতো বেজে উঠল মুঠোফোন। ঈশানী চোখ বুলিয়ে দেখলো নিঝুম ফোন করেছে। তাই কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলে এবার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। ইসুরে তুই কোথায়? দিন দুপুরে নিঝুমের খেয়ালিপনা মোটেই ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষ, বেকার মানুষ কোথায় আর থাকবো, বাসাতে আছি। এবার নিঝুমের কণ্ঠস্বরে আরো দৃঢ় হলো খানিকটা। ও ইসুকে তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এখনই কোথাও বেরিয়ে যা। কপাল কুঁচকে ঈশানী গা ছাড়া ভাব ধরে বলল, বেরিয়ে যাব মানে? কি হয়েছে? আন্টি মানে তোর মা একটু আগে কল দিয়ে আমাদের বাসার অ্যাড্রেস নিল। উনি চিটাগং এসেছে তোকে কোন পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবে, সেই জন্য। তোর জন্য তোর আজ খবর আছে ইস্যু, তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হকচকে বসা থেকে উঠে দাঁড়ালো ঈশানী কাপা গলায় তোতলাতে তোতলাতে বলল, কি বলছিস? এখন এই সময় যাবোটা কোথায় আমি? নিঝুম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 5 মিনিট পরে আমার ক্লাস টেস্ট। নয়তো বলতাম ক্যাম্পাসে চলে আয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আপাতত যেখানে খুশি চলে যা। পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সবাইকে মানিয়ে নিস। স্যার এসে গিয়েছে, রাখলাম, বাই। হিসিয়ে কি যেন বলে তাড়াহুড়ো করে কলটা কেটে দিল নিঝুম। এদিকে ঈশানী পড়েছে মহা বিপদে। মনে মনে ভাবছে, মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাট মাথায় তুলবে, তার ওপর পত্রপক্ষ এক মহা ঝামেলা। এর যে আজকের দিনের জন্য কোথাওকে গা ঢাকা দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু হুট করেই যাবোটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবে আছে ইস্যু। এমন অবস্থায় আবারও কল আসে জিসানের নাম্বার থেকে। ভবঘুরে ঈশানী আনমনে মোবাইলটা কানে তুলে এবার ঈশানী ফোন রিসিভ করতে জিসান তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ ঈশানী, কল কাটবি না, এটাই শেষবার, শুধু একটা বার আয়, সত্যিটা নিজ চোখে দেখে যা। তারপর আর কখনো জ্বালাবো না আমি তোকে, প্রমিস। তবুও শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর, সত্যিটা তোর জানা খুব দরকার, প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্যি জানানোর জন্য উদগ্রীব হয়ে আছে জিসান? তাও আবার সাবজেক্টটা অরণ্য। মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে ওঠে ঈশানী। তাছাড়া এখন বাসা থেকে বের হওয়াটা অত্যন্ত জরুরি। তাই আর এত কিছু না ভেবে জিসানের কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে ও। জিসানের টেক্সট করা ঠিকানা মোতাবেক এসে রিক্সা ভাড়া মিটিয়ে চারদিকে তাকিয়ে ঈশানী দেখলো এটা একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিক ওদিক দেখছিল, ঠিক তখনই পেছন থেকে সশব্দে ডেকে ওঠে জিসান। ঈশা! জিসানের ডাকে পেছনে ঘাড় ঘোরালো ঈশানী এবং পেছনে ঘুরতেই চোখের সামনে যা দেখলো তাতে আশ্চর্য চরম সীমানায় পৌঁছে গেল ও। জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারের ক্ষত, কিছু কিছু জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। দেখে মনে হচ্ছিল খুব বাজেভাবে মেরেছে। কিন্তু কিন্তু কে করলো জিসানের এই অবস্থা? কেই বা মারলো ওকে? ঈশানীকে হতবাক করে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে আসে জিসান। জিসান এগিয়ে এলে জিসানি সুজা, তোর এই অবস্থা কেন? কোথায় ছিলে এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দিয়ে জিসান টিকিটটা হাতে নিয়ে আরেক দফায় অবাক হলো ঈশানী। ভ্রুযুগল কুঁচকে কিছুটা ঝাঁঝিয়ে উঠে বলল, চল মানে? কোথায় যাব? তুই না বললি কি সত্যি জানাবি? খাগড়াছড়ি, ওখানে গেলে সবটা সত্যি জানতে পারবি। তুই এখন দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশানীকে আর প্রশ্ন করার সুযোগ দিল না জিসান। এক প্রকার
প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞাত ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজ ঘেরা স্মৃতি বিজড়িত সেই একই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাতে পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমার রাত, আকাশের উপর থালার মতো মস্ত চাঁদ উঠেছে। চাঁদের রূপালী আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতেই জংলা বন বিছুটি পাছে হাঁটিয়ে হাতে সরু একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানে তার ওপর এমন স্যাঁতসেঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুটকুট করছে ওর। এক পর্যায়ে এসে বিরক্ত ভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা শিকয় তুলে গলা উঁচিয়ে বলে উঠল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না, হুস। তৎক্ষণাৎ চোখ সচকিত হয়ে গেছে ঘুরে আঙুলের ইশারা। ঈশানী চুপ করিয়ে দেয় জিসান। অতঃপর আঙুল তাক করে কিছু একটা দেখতে বলে ওকে। জিসান আঙুল বরাবর লক্ষ্য করতেই ঈশা দেখলো জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যেখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনে দৃশ্যপট দৃষ্টিগোচর হতেই এতক্ষণে ক্লান্তি ভাব পুরোপুরি সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে ও সচকিত মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু, কে আছে ওখানে? কি বা সত্যি দেখতে এত দূর নিয়ে এলো জিসান? কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করার পরে পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলার ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেওয়ালে ঘেঁষে দাঁড়াতেই ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদের আওয়াজ পাওয়া গেল। দেওয়ালের কাছে এক টুকরো ভাঙা জানালার আড়াল থেকে বাল্বের আলোয় ভেতরে মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশানীকে কিছু সামনে এগিয়ে দিল। এবার সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি ঈশানী। ঘরের ভেতর 5-6 জন আধমরা মানুষ নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীরে ক্ষত বিক্ষত, সেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখে শুধু একটাই বলি, দয়া করে আর একটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের উপর গা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে হাতে রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করতে থাকা লোকগুলোর জন্য তার চেহারাটা স্পষ্ট নয় ঈশানীর কাছে। তবে কাউচে বসা লোকটা ঠিক ডান হাতেই রিভলভার হাতে নিঃসটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরো একজন। লোকটা দেখতে ইয়াং, কতই বা বয়স হবে 30-32। কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা, দুজনের কারোরই হেলদোল নেই। এতগুলো লোকের আর্তনাদ। একটু পরে কাউচে বসা লোকটা গমগমে আওয়াজে শোনা গেল শুধু, ওদেরকে বলে দাও তুষার, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না। ওটা আমার ডিকশনারিতে নেই। পাইথন প্যারাডাইসের বিট্রেয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিস সেটা দুনিয়াতে দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারদে পারদে অন্তঃআত্মা কাঁপিয়ে দেওয়ার মতো হিংস্রতা। এরিসের কথার পাছে তুষার অত্যন্ত গম্ভীর গলায় বলে ওঠে, এরা এক একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রাখে লাভ নেই, সবকটাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডরা সামলে নেবে। তুষারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে নতজানু লোকগুলো পুনরায় হাউমাউ করে হাত জোর করে কেঁদে উঠল। তাদের আর কিচ্ছু চায় না, শুধু একটু বাঁচার আকুতি, জীবনে আর একটু সুযোগ। আর
কিচ্ছু নয়, কিচ্ছু নয়। অথচ লোকগুলো কান্নাকাটির মাঝে একে একে রিভলভারগুলো লোড করে ফেললো হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিসিয়ে শুধু লোক ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করলো মুখ থেকে। এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল ব্যাস। এরপর পায়ের ওপর পা রেখে আরামসে বসে একের পর এক ট্রিগার প্রেস করে কীটপতঙ্গের মতোই একে একে ঝাঁঝরা করতে লাগলো সবগুলোর স্পাইয়ের বুক। মুহূর্তের মধ্যে বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভরে গেল জায়গাটা। অত্যন্ত ক্রোধের সাথে গুলি চালানোর ফলে এক পর্যায়ে স্পাইগুলোর বুকে থেকে বের হওয়া রক্ত ছিটকে এসে আছড়ে পড়ল ঈশানের চোখে মুখে। সেই সাথে ওর চোখের সামনে স্পষ্ট হলো ভীষণ প্রিয় পিয়ার্সিং করানো সুদর্শন অথচ হিংস্র মুখাশ্রী খানা। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী, অরণ্য! তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেপে ধরে জিসান। কয়েক মুহূর্তের মধ্যে ঈশানের নিথর শরীরটা এলিয়ে পড়ে জিসানের কাঁধে। কিন্তু ততক্ষণ বড় দেরি হয়ে গিয়েছে, কারণ ইতোমধ্যেই এরিস ইউভান পুনঃদৃষ্টির আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানবীর।